হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ নিয়ে চলে এসেছি চলতরিতের লেকচার না। তো বলো কি চলছে তোমাদের জীবনে? ঠিকঠাক চলছে? ও হ্যাঁ, দু তিনটে কথা আছে তোমাদের সাথে, খুব গুরুত্বপূর্ণ অ্যান্ড পার্সোনাল কথা। যেটা, তোমরা কি পড়াটা কি বুঝতে পারছো? মানে আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না বলে আমি ঠিক বুঝতে পারছি না যে আমি ঠিকঠাক বোঝাচ্ছি কি না। ঠিক আছে, মানে অনেক জায়গায় আমি ফাম্বেল করছি। তো তোমরা কি বুঝতে পারছো? তোমরা বুঝতে পারলে আমি ফাম্বেল করে যাই করি না কেন, তাহলে আমি পুরো সার্থক হয়ে যাব। ঠিক আছে, কারণ দেখো তোমাদের কাছে একটা লাস্ট চান্স আছে মাধ্যমিকে ভালো করার। ঠিক আছে, 6 মাস, এরপরে অনেক লেট হয়ে যায়। তো লাস্ট চান্সটা যেন খুব ভালো করে হয়, তার জন্য আমরা চেষ্টা করছি একটা ভালো কন্টেন্ট তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। ঠিক আছে, ভালো একটা কন্টেন্ট তোমাদের কাছে পৌঁছে যাবো। সেই কন্টেন্টে তোমরা যদি কিছু না বুঝতে পারো, সেটা আমাকে কমেন্টে বলবে। আর প্লিজ ফিডব্যাকটাও দাও যে হ্যাঁ দাদা আমি বুঝতে পারছি, না দাদা একটু অসুবিধা হচ্ছে, তুমি একটু ক্লিয়ার করে বলো। ঠিক আছে, তাহলে সেই চেঞ্জগুলো আমরা করব, মানে আমি করব। আর কথা হচ্ছে গিয়ে, তোমাদের কি মনে হয় যে বেসিক ম্যাথসে তোমাদের একটা লেকচার দেওয়া উচিত? মানে যে আমাদের এমনি নর্মাল যে অঙ্কগুলো হয়, নর্মাল যোগ বিয়োগ, ঠিক আছে, যেগুলো আমাদের ফিজিক্সে লাগবে, তার বেসিক ম্যাথসের কি কোনো একটা লেকচার দেওয়া উচিত? তোমরা যদি বলো তাহলে আমি একটা লেকচার দেবো। ঠিক আছে, আর কথা হচ্ছে গিয়ে, হ্যাঁ তাহলে সেটা আমি ধরো যে 1 ঘন্টার মধ্যে পড়ি, তোমরা একটা লেকচার দিয়ে দেবো। তার জন্য প্লিজ 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 কমেন্ট একটু করো দয়া করে, কারণ নাহলে আমি বুঝতে পারছি না যে আমি ঠিকঠাক পড়াচ্ছি কি না বা কিছু হচ্ছে কি না। ঠিক আছে, তো ঠিক আছে, তো এবার আজ ক্লাসটা স্টার্ট করি। তোমরা প্লিজ দেবে কিন্তু, কমেন্ট করবে। তো চলো আজকে কী কী পড়বো, টপিকস টু বি কভার্ড। কী পড়বো আজকের? কার্যশক্তির ধারণা থেকে জুলের সূত্রের অবতারণা। দেখো, আগের দিন আমরা সেই পড়েছিলাম না, H=I² RT, এটা পড়েছিলাম তো। কিন্তু এটা আমি তখন আগের দিন ভিডিওটাতেই বলেছিলাম এখান থেকে আমি কার্যের ধারণা থেকে এটা জুলের সূত্র প্রমাণ করব, কিন্তু আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, তো আজকে তার জন্য সেটা কভার করে নেবো। তারপরে কি পড়বো? তড়িৎ ক্ষমতা এবং সেই সংক্রান্ত অঙ্ক। তড়িৎ ক্ষমতা ও সেই সংক্রান্ত অঙ্কগুলো পড়বো। তারপর মানে তড়িৎ ক্ষমতা কাকে বলে, এবার তড়িৎ ক্ষমতা দিয়ে ইউজ করে কী হয় সেগুলো পড়বো। তারপর পড়বো ভাস্কর ল্যাম্প, মানে যেটা আমরা কালকে পড়লাম যে কি বললাম কালকে, তড়িৎ ইলেকট্রিক বাল্বের বিষয় পড়বো। মানে ইলেকট্রিক বাল্ব, CFL ও এলইডির মধ্যে তুলনা করব যে কোনটার ক্ষমতা বেশি লাগছে, কোনটার মানে এফিসিয়েন্সি মানেও আমি বোঝাবো তোমাদেরকে একটু পরে। ঠিক আছে, সেটা বুঝিয়ে তারপর সেগুলো পড়বো। ঠিক, তো চলো এবার কি পড়বো? কার্যশক্তির ধারণা থেকে জুলের সূত্রর অবতারণা। বাস, জুলের সূত্র আমি লিখেছি, প্রচুর খাটতে হয়, নাহলে অবতারণা আবার লিখতে হবে। নো, ইউ গাইস হ্যাভ টু রাইট ইট। আমরা তো খাটিনি জীবনে। এবার শোনো, জীবনে আবার শোনো গল্প কী বলছি। এটা আমি তোমাকে প্রথমে দেখাবো যে কীভাবে আমি করছি, কীভাবে ডিরাইভ করছি, সেটাকে আমি দেখাবো, বোঝাবো। তারপরে লিখতে হবে তোমাদেরকে, আমি মুখে ডিকটেশন করব, বুঝতে পেরেছো? ডিকটেট করবো। ডিকটেশনটা কী কথা? ডিকটেট করবো। ওকে, তো চলো প্রথমে একটা সার্কিট আঁকবো। সার্কিট বা বাংলায় বলে তড়িৎ বর্তনী আঁকবো। এটাকে কি বলে? রেজিস্ট্যান্স বলে। রেজিস্টারের রেজিস্ট্যান্স কত? আর বা বাংলায় বলে, এটাকে বাংলায় কি বলে? রোধক। যেটা আমি আগেরবার তোমাকে ফটো দেখিয়েছিলাম, রোধক বলে। রোধকের রোধ কত? আর। ঠিক আছে, এবং এটা হচ্ছে তড়িৎ, কি বলে এটাকে? তড়িৎ ব্যাটারিটাকে কি বলে বাংলায়? কি বাবা ভুলে গেছি। হ্যাঁ, তড়িৎ কোষ বলে। সাবাস, অঙ্ক স্যার বলে দিয়েছে পিছন থেকে, অঙ্ক দাদা। তড়িৎ কোষ, আমি ভাইজান ভুলে যাচ্ছি মাঝে মাঝে। ঠিক আছে, এটাকে কি বলে? তড়িৎ কোষ। দেখো আমি ভুলে গেলে তো ঠিক আছে, তোমরা জানো না বলে তাহলেই হবে। আমি পাস করে গেছি। এটা কি বলে? তড়িৎ কোষ। এটা তড়িৎ কোষে ধরো যে ইয়ে হচ্ছে গিয়ে ভি। এবার এটা একটা পয়েন্ট, এবার এটা ধরো যে আমি দিলাম এ পয়েন্ট, এটা ধরো যে দিলাম বি পয়েন্ট, এটা ধরো যে এখান থেকে কারেন্টে যায় আই, তড়িৎ প্রবাহ মাত্রা আই। ঠিক আছে,
এটা একদম বেসিক বেসিক যেটা তড়িৎ বর্তনী আমরা আঁকি সেটা আঁকলাম। এবার আমরা কি পড়ব, এবার কি করব, ভিএ পয়েন্টের তড়িৎ বিভব কত, ভিএ, ভিবি পয়েন্টের তড়িৎ বিভব কত, ভিবি। এবার বলো দেখি ভিএ বেশি হবে না ভিবি বেশি হবে, ভিএ বেশি হবে নাকি ভিবি বেশি হবে, বলো দেখি, বলো বলো বলো। ভিএ বেশি হবে, কি হবে, ভিএ গ্রেটার দেন ভিবি, কারণ এ থেকে বিতে তড়িৎ, এ থেকে বিতে তড়িৎ প্রবাহ মাত্রা আছে, তাই তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাই কারণটা কি, আমরা জানি সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহ হয়, তাই এর তড়িৎ বিভব সবথেকে বেশি হবে বি এর থেকে। সুতরাং এ আর বি এর মধ্যে তড়িৎ বিভব পার্থক্য কত, এ ও বি এর মধ্যে, বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, পার্থক্য কত, ধরি ভি, মানে ধরি ভি না, বিভব পার্থক্য ভি হতে হবে, কারণ একটাই আছে, দেখো একটাই তড়িৎ কোষ আছে, তাই ভিএ মাইনাস ভিবি, কারণ একটা তড়িৎ কোষের পুরো শক্তিটাই যাবে, কারণ এর কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্সও নেই বা অভ্যন্তরীণ রোধও নেই, তার জন্য। আচ্ছা ইংলিশ হয়ে যাচ্ছ, ইংলিশ ম্যান, ঠিক আছে বুঝতে পেরে গেছো। তার এটার কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই বা ইন্টারনাল মানে কী বলে এটাকে বাংলায়, অভ্যন্তরীণ রোধ নেই, তার জন্য এ আর বি এর মধ্যে তড়িৎ বিভব কত হবে, বিভব প্রভেদ কত হবে, ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু ভি, ঠিক আছে, এতদূর অবধি বোঝা গেছে। এবার আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা একটা জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর, এখানে আই দেওয়া আছে, এখানে আরও দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু আই আর, এটাও জানি ওহমের সূত্র থেকে, জানি তো। তারপরে এবার কি করব, দেখো আমরা কি কার্য শক্তির ধারণা থেকে জুলের সূত্র প্রমাণ করতে হবে, তাহলে আমাকে কার্য ভাবতে হবে। এবার সেই প্রথমে তোমাকে যখন তড়িৎ বিভব পড়াচ্ছিলাম তখন আমি কি বলেছিলাম, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কাকে বলে, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কাকে বলে, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব ধনাত্মক চার্জকে বা ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে সেই বিন্দু দুটির মধ্যেকার বিভব প্রভেদ বলে। সুতরাং দেখো 1 কুলম্ব তড়িৎ আধানকে নিয়ে যেতে, তড়িৎ আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে, এ থেকে বিতে নিয়ে যেতে কত কার্য করতে হয়, নিয়ে যেতে কার্য করতে হয় ভি, তাই তো, এ থেকে বিতে 1 কুলম্ব তড়িৎ আধানকে নিয়ে যেতে কার্য করতে হয় ভি। এটা আমরা সেই তড়িৎ বিভব প্রভেদের ইয়ের থেকে পড়েছিলাম, ডেফিনেশনেই পড়েছিলাম, বুঝেও ছিলাম, ঠিক আছে। সুতরাং প্রথম থেকে স্টার্ট করি। সুতরাং কিউ তড়িৎ আধানকে প্লাস কিউ, দেখো এটা একক লিখি, হ্যাঁ, একক তড়িৎ আধানকে, একক ধনাত্মক, একক ভালো করে লিখে দিয়েছি এটাকে, একক ধনাত্মক একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কার্য করতে হয় ভি। সুতরাং কিউ প্লাস কিউ তড়িৎ আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কার্য করতে হয় কত, কার্য করতে হয় ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। বলো কেন করলাম এটা, ইন্টু কেন করলাম, কার্য করতে হয় ভি ইন্টু কিউ কেন, দেখো কারণ, এটার কারণ কি, যদি তোমার কাছে তোমাকে বলে দেয় 1 প্যাকেট চিপসের দাম 5 টাকা, 1 প্যাকেট চিপসের দাম 5 টাকা, তাহলে 5 প্যাকেট চিপসের দাম কত হবে,
কত হচ্ছে 25 টাকা। কারণ কারণ কি, তুমি দুটোকে গুণ করে দিলে, ঐকিক নিয়ম, ছোটোবেলায় আমরা করেছি ঐকিক নিয়ম, সেম সেম। এবার যদি তোমাকে বলে তাহলে টি প্যাকেট চিপসের দাম কত হবে, তাহলে টি প্যাকেট চিপসের দাম কত হবে, আমরা কি করব, টিকে 5 দিয়ে গুণ করে দিলেই টি প্যাকেট চিপসের দাম পেয়ে যাব, টি প্যাকেট চিপসের দাম তাহলে পেয়ে যাব, সিম্পল অ্যাজ দ্যাট, তাই তো। তাহলে আমরা কি ওটা দিয়ে পেয়ে গেলাম, হয়ে গেল। তার জন্যই আমরা যেহেতু জানি যে একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কার্য করতে হয় ভি, একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কার্য করতে হয় ভি। এবার তাহলে জিজ্ঞাসা করেছে তাহলে প্লাস কিউ তড়িৎ আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কার্য করতে হয় কত, ভি ইন্টু কিউ। কিউ একটা ভেরিয়েবল, বা কিউকে তুমি কোনো একটা নাম্বার ধরতে পারো। যদি এবার যদি বলে তোমাকে 5 +5 ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কত করতে হয় কার্য, 5 ইন্টু, তাহলে কত হবে 5 ইন্টু ভি। সেমই এখানে শুধু 5-এর বদলে আছে কিউ, এখানে 5-এর বদলে কত আছে কিউ, তার জন্য আমরা ভি ইন্টু কিউ করে দিয়েছি, তার জন্য আমরা কী করেছি, ভি ইন্টু কিউ করেছি। এবার আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আইআর, আমরা ভি ইজ ইকুয়াল টু আইআর জানি তো, ভি ইজ ইকুয়াল টু আইআর জানি। আর আরেকটা কী জানি, ভি ইজ ইকুয়াল টু আইআরটা থাক এখানটাতে, ভি ইজ ইকুয়াল টু আইআরটা এখানে জমা থাক। তার আগে আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এটা আমি পড়িয়েছি, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি পড়িয়েছি এটা আমি, যে তড়িৎ প্রবাহ মাত্রা কে কাকে বলে, তড়িৎ প্রবাহ মাত্রা একটি কোনো, ওটা কী বলে, প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের হারকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহের হারকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা, মানে প্রত্যেক সেকেন্ডে কত যায়, তার জন্য আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি হয়, তাই তো, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি হয়। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে, কিউ ইজ ইকুয়াল টু, এটাকে ধরো এখানটা মুছে দিই, ওইখানটা নিচে করবো। এবার তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হয়, আই ইন্টু টি, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি হয়, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। এবার তাহলে এখানে আমি কিউ এর মানটা এখান থেকে বসিয়ে দিই, কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি, সুতরাং ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই ইন্টু টি, ভি আই ইন্টু টি, ভি আই ইন্টু টি। এবার আমাদেরকে কী প্রুফ করতে হবে, আমরা কোনটা বের করবো, ধরো এটা অন্য কালিতে লিখি, নাহলে ওই লেকচার 9-এর সাথে তোমরা গুলিয়ে ফেলবে। আমাদের কী প্রমাণ করতে হবে, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। তো এখানে তাহলে আমাকে কি এলিমিনেট করতে হবে, বা এখান থেকে আমাকে কি সরাতে হবে, ভিটাকে সরিয়ে দিতে হবে, কিন্তু ভিটাকে সরানোর জন্য এরকমভাবে মুছে দেবো না, যে আই চাই বলে ভিটাকে এরকমভাবে মুছে দিলাম, নোপ, এরকম করবো না। কিন্তু অনেকেই ভাবছে যে ভিটাকে এলিমিনেট করতে হবে, এটাকে সরিয়ে দিয়ে টুপ করে, নোপ। আমরা অন্য কোনো ফর্মুলা যেটা আমরা জানি সেখান থেকে আমরা ভি এর মানটা বসাবো, যেটার মধ্যে আই আছে। আমরা কি জানি সবথেকে ভালো ফর্মুলা, ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর জানি তো। তাহলে এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী লিখবো, এইদিকে লিখছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু আই আর লিখলাম, আই আর ইন্টু আই ইন্টু টি, সুতরাং ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী হচ্ছে, আই স্কোয়ার, কারণ দুটো আই আছে, তাদের গুণ হয়ে গেল আই স্কোয়ার হয়, আর টি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, আই স্কোয়ার আর টি, তাই তো। এবার আমরা জানি একটা ফর্মুলা, এখানে মনে করো আমি আগের দিন দেখিয়েছিলাম, এখানে ডিভাইডেড বাই জে হয়, যদি সেটা জুলে থাকে তাহলে সেটার মান হয় হচ্ছে গিয়ে 1, আর যদি ক্যালোরিতে থাকে, তাহলে হিট যদি জুলে থাকে তাহলে জে এর মান হয় 1, হিট যদি ক্যালোরিতে থাকে তাহলে জে এর মান হয় 4.2, তাই তো। তাহলে জে এর মান কত হয় 4.2। এবার জেটা কোথা থেকে আনবো, এবার দেখো আমরা ক্লাস 9-এর একটা কনসেপ্ট, আমরা শিখেছিলাম, বা ক্লাস 9-এ কি আমরা এই বছরও পড়বো, সেটা আগে আছে, ঠিক আছে, দেখছি সেটা আমি তোমাকে, তার আগে ওটা পড়ার আগে এখন আমি তোমাকে বলে দিচ্ছি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এই হিট ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই জে হয়, হিট ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই জে হয়, হিট ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই জে হয়, ঠিক আছে, হিট ইজ ইকুয়াল টু কী হয়, ডাব্লিউ ডিভাইডেড বাই জে। তাহলে এখানে আমরা ডাব্লিউর মান তো পেয়ে গেছি, ডাব্লিউ, সেই ডাব্লিউ, সেই ধামালের ডাব্লিউ নয় বাবা, ধামাল দেখেছো তোমরা, আমি তো দেখেছি ভাই, হেই মজা লাগে। কোথায় ঘুরে গেলাম,
হ্যাঁ না 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 বি ফোকাস শুভমশীল। হ্যাঁ এবার কী হবে তাহলে এইচ ইজ ইকুয়াল টু কী হচ্ছে, এবার ডাব্লিউর মানটা বসিয়ে দিচ্ছি, আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে, আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে। যে যেখানে কি বলে যান্ত্রিক তুল্যাঙ্ক, কি বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয় জেকে। আর এটাই তোমাদের দেখো জুলের সূত্রে রূপ চলে এলো জুলের সূত্র এলো, এটাই জুলের সূত্র, যেখানে যে যান্ত্রিক তুল্যাঙ্ক এখানে হাতের লেখা খারাপ হয়ে গেছে, আমি কুড়েমি করে লিখছিলাম তাই। যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বোঝা গেছে কিরমভাবে আনলাম। প্রথমে আমরা কি জানি, কিরমভাবে করলাম, এ থেকে বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এটা বের করলাম, ঠিক আছে। এ থেকে বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। এবার এটা আমি পরে করব, এটা পরে রাখবো, কারণ যখন এইখানে দরকার হবে তখনই এটা আনবো। তারপরে আমরা কি করলাম, একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কার্য করতে হয় ভি, বোঝা গেছে। একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কার্য করতে হয় ভি। এবার তারপর ভাবলাম যে এবার কিউ ধনাত্মক প্লাস কিউ আধানকে তড়িৎ আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কত কার্য করতে হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। এবার তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ভি ইন্টু কিউ। এবার কিউবের মান বসালাম, কারণ আমাদেরকে আই স্কোয়ার আর টি আনতে হবে, আই স্কোয়ার আর টি আনতে হবে। তার জন্য কী করলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। এবার কিউয়ের মান কি, কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু ইট বা আইটি, ইট নয় আইটি, ঠিক আছে। তাহলে ওখান থেকে আইটি বসালাম, আর ডাব্লিউর মান কি, আর ডাব্লিউ কেন, আর ভি ইজ ইকুয়াল টু কী হয়, ভি ইজ ইকুয়াল টু আই আর। আমরা পড়েছি অনেক আগের, মানে অনেক দিন আগে থেকে পড়ে যাচ্ছে, ছোটোবেলায় শিখেছিলাম ভি ইজ ইকুয়াল টু আইটি, তাই তো, আইটি ভি ইজ ইকুয়াল টু আই আর ছোটোবেলায় শিখেছিলাম, এটা বসিয়ে দিলাম। সেখান থেকে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি করলাম। এবার তারপরে এইখান থেকে এটা বসিয়ে দিলাম। এটাকে কী বলে, এখন কার্যতাপের তুল্যতা অনুযায়ী, কার্যতাপের তুল্যতা, এটা কার্য আর তাপের মধ্যে সম্পর্ক, এটা আমরা জানতাম আগে, তোমরা হয়তো জানো না, কিন্তু এরপরে আমরা পড়িয়ে দেবো, ঠিক আছে। সেখান থেকে এটা আনলাম, আর ফর্মুলা হেন্স প্রুভড, আনা গেছে, হেন্স প্রুভড মুরগিয়া প্রুভড হয়ে গিয়া, আমাদের একটা স্যার বলেছিল এটা, ঠিক আছে। এটা হচ্ছে হয়। এবার কথা হচ্ছে তোমরা এবার লিখবে, তাই তো, তোমরা এগুলো কিছু লেখোনি তো, বোঝা গেছে। এবার তোমাদের লেখার জন্য আমি কিছু বলে দিচ্ছি, লেখো। কী লিখবে, এটা প্রথমে লিখে নাও, লিখেছ, তারপরে এটা আঁকো, এগেছো। এবার লেখো, এটা গেছো, ভি দেবে, আই দেবে, আর দেবে, এই টিকমার্কগুলো আবার দেবে না, স্যাররা ভাববে টিক কেন দিয়েছে, ঠিক আছে, হয়েছে। এবার কী করবে, লেখো, এটা এঁকেছো। এবার কী করবে, লেখো, ভি বিভব পার্থক্য বিশিষ্ট একটি তড়িৎ উৎসকে আর রোধ বিশিষ্ট একটি পরিবাহী এ বি এর প্রান্তদ্বয়ের সঙ্গে যুক্ত করা হলো। দেখো আমরা কিরমভাবে কোনো কিছু ডেরিভেশন করার সময় আমরা কিরমভাবে লেখার প্ল্যান করি জানো, এখানে কিরমভাবে লেখা থাকে জানো, এখানে লেখা থাকে এমনভাবে যে প্রথমে আমরা ইন্ট্রোডাকশান করব, আমরা যে ভেরিয়েবল নিয়ে কাজ করব, এখানে কী কী ভেরিয়েবল নিয়ে কাজ করব, ভি দিয়ে কাজ করব, তারপর আর দিয়ে কাজ করব, আই দিয়ে কাজ করব, কিউ দিয়ে কাজ করব। তাই প্রথমে আমরা সেগুলোর ইন্ট্রোডাকশান করিয়ে দিই, ইন্ট্রোডাকশান মানে বাংলায়, ভাই সাহেব এটা ইন্ট্রোডাকশানের বাংলা জিজ্ঞাসা করুন, আমি মরে যাবো, ঠিক আছে। ইন্ট্রোডাকশান করাবো, ইন্ট্রোডাকশান করিয়ে তারপরে আমরা যা যা করেছি এখানে কাজ সেটা আমরা শুধু লিখব। এটাই হচ্ছে কি ডেরিভেশন লেখা সবথেকে সোজা উপায়। তোমাদেরকে বলছি না, এখন আমি তোমাকে যেটা লেখাবো সেটাই তোমরা সবসময় পরীক্ষায় হলে টুকবে। যদি ভুলে যাও প্র্যাকটিস করার পরেও যে বুঝতে পারছো না কীভাবে করবো, শুধু ভাববে আমার কাজ হচ্ছে গিয়ে এই জিনিসপত্রগুলোকে ইন্ট্রোডাকশান করানো, তারপরে এই জিনিসগুলো দিয়ে আমরা কী কী কাজ করব, তোমরা শুধু এই স্টেপগুলোই তোমরা শুধু মনে রাখতে হবে, এই স্টেপগুলো মনে রাখবে।
কথাগুলো না রাখলেও ভালো হয়। কারণ কথা না মনে রাখলেও ভালো হয়, কারণ হচ্ছে কি আমরা জানি প্রথমে কী কাজ করবো আমরা। দেখো একটা স্ট্রাকচার বলে দিচ্ছি। প্রথমে আমরা এগুলোকে ইন্ট্রোডাকশান করবো, মানে কী বল, ইন্ট্রোডিউস করবো প্রথমে এগুলোকে। তারপরে আস্তে আস্তে ওইগুলো দিয়ে কাজ করাবো। এবার ওই কাজগুলো আমরা কি করছি সেগুলো আমরা বলবো। ধরো যে এইটা ভি ইজ ইকুয়াল টু IR, এবার তখন কি লিখতে হবে, ওহমের সূত্র অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু IR, এরকমভাবে লিখতে হবে, বুঝলেন? ওহমের সূত্র অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু IR, তারপর এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি ইজ ইকুয়াল টু VA মাইনাস VB, এরকমভাবে লিখবো। লেখার পরে তারপরে আমরা যেসব কাজ করছি সেগুলো করবো, বুঝতে পেরেছো? মানে কী কী কাজ করছে সেগুলো শুধু বলে দিলেই আমাদের ডেরিভেশন শেষ হয়ে যাবে। তার জন্য বলছি ডেরিভেশন নিয়ে খুব বেশি চাপ নেবে না। দেখো এখানে অনেকগুলো ডেরিভেশন আছে, আলোতে অনেকগুলো ডেরিভেশন আছে। তো ডেরিভেশন তুমি রাট্টা মারতে যাও, রাট্টা মারা মানে তোমরা নিশ্চয় অনেকে জানো না, রাট্টা মারা মানে হচ্ছে মুখস্থ করা। তোমরা যদি মুখস্থ করতে যাও না বুঝে, তাহলে তোমরা ওখানে শেষ। আমি আমার কথা বলছি, আমি ইয়েতে কী বলে ক্লাস 10-এ রাট্টা মেরে চলে গেছিলাম। আমি বুঝতেই পারতাম না ভাই সব, আমি রাট্টা মেরে চলে গেছিলাম, কারণ আমার অনেক কম টাইম ছিল, ঠিক আছে? কিন্তু তোমরা সেটা করবে না, কারণ ওটা অনেক চাপ হয়। কারণ দেখো আমি একটুখানি কিছু ভুলে যাই, শেষ আমার পুরো ইয়েটা শেষ। ধরো যে এই কথাটা ভুলে গেলাম, বিভব পার্থক্য, আমার পুরো ইয়েটা শেষ। মানে ওই ধরো যে 2 মার্কস কি 3 মার্কস আছে, সেটা পুরো শেষ হয়ে গেল, সেটা আমি পাবোই না। তার জন্য রাট্টা মারবে না, বুঝে কাজ করব। আমি এইচএসের সময় যখন একটু ম্যাচিওর হয়ে গেছিলাম, তখন কী করেছিলাম, আমি কিচ্ছু মুখস্থ করিনি, কিচ্ছু না। আমি কী করেছিলাম, শুধু মানে এই যে এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো আর কি ওয়ার্ডগুলো, এই বিভব পার্থক্য, তো এখানে কি নিজেদের কার্য করতে হয়, এই কি পয়েন্টগুলো শুধু কি ওয়ার্ডগুলো মনে রেখেছিলাম। মনে রেখে তারপর আমি সব ডেরিভেশন করে দিয়েছিলাম, বুঝতে পেরেছো? হচ্ছে কথা। এটা আমার আবার ইংলিশ ভার্সন ছিল, ঠিক আছে, ক্লাস 11-12-এ। তো ইংলিশ ভার্সনে কী হয়, আমরা তো ভাবি, কারণ আমরা তো ইংলিশে খুব ভালো হই, তো ভাবি ইংলিশ পারবো না, ডেরিভেশনে কী করে মুখস্থ করবো। তো আমি এটাই করতাম, এইটা করেই আমি মোটামুটি ঠিকঠাক মার্কস পেয়ে যেতাম, বুঝতে পারছো? এই হচ্ছে কাজ। তো এটা তুমি বোর্ডসেও করতে পারো। এইটাই তুমি যদি এটা ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পরে তুমি লিখলে তুমি মার্কস পেয়ে যাবে, বুঝতে পেরে গেছে? তো চলো এবার আমি তোমাদের একটু স্ট্রাকচারটা বুঝিয়ে দিই, এবার লিখিয়ে দিই স্ট্রাকচারটা। কি লিখবে, লিখেছো এটা? ধরা যাক ভি বিভব পার্থক্য বিশিষ্ট একটি তড়িৎ উৎসকে আর রোধ বিশিষ্ট একটি পরিবাহী AB এর প্রান্তদ্বয়ের সঙ্গে যুক্ত করা হলো। AB এর প্রান্তদ্বয়ের সঙ্গে যুক্ত করা হলো। দেখো এটাই শুধু বলেছি, ভি বিভব পার্থক্য বিশিষ্ট, দেখো এটা আমি মনে মনে ভাবছি, বি বিভব পার্থক্য বিশিষ্ট একটি তড়িৎ কোষকে আর রোধ বিশিষ্ট একটি পরিবাহীর AB প্রান্তের সাথে যুক্ত করা হলো। দেখো বুঝতে পেরে গেছো? দেখো আমি এটা মনে মনে ভাবে করলাম যে ভি বিভব পার্থক্যযুক্ত একটি তড়িৎ কোষকে আর রোধ বিশিষ্ট একটি পরিবাহীর AB প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে। দেখো যেটা আমি আঁকায় দেখতে পাচ্ছি সেটাই করেছি, ঠিক আছে? এবার কি, পরিবাহীর মধ্যে থেকে এ থেকে বি বিন্দুর দিকে, পরিবাহীর মধ্যে দিয়ে এ থেকে বি বিন্দুর দিকে এ থেকে বি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহ মাত্রা I, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটাই করছি, তাই তো? দেখো I, এ থেকে বি বিন্দুর দিকে তড়িৎ প্রবাহ মাত্রা I, এ বিন্দুর তড়িৎ বিভব VA এবং বি বিন্দুর তড়িৎ বিভব VB, এ বিন্দুর তড়িৎ বিভব VA এবং বি বিন্দুর তড়িৎ বিভব VB। আমি কিন্তু আমরা এখানে বই রাখা আছে, বই নয়, ওই আমার যে নোটস বানিয়ে সেগুলো রাখা আছে, সেটা আমি দেখছি না। দেখো শুধু মনে মনে যা আসছে আমি কী লিখতে পারি সেগুলো আমি লিখছি। কী বললাম, এ বিন্দু তড়িৎ বিভব VA এবং বি বিন্দু তড়িৎ বিভব VB। এবার কি করব, তারপরে এবার কি লিখব, এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য V ইজ ইকুয়াল টু VA মাইনাস VB, বিভব পার্থক্য V ইজ ইকুয়াল টু VA মাইনাস VB। এবার লেখো একক ধনাত্মক তড়িতাধানকে লেখো বিভব পার্থক্যের সংজ্ঞা অনুযায়ী লেখো। দেখো কীরকমভাবে আমি মনে মনে ভাবে বলছি, আমি পরীক্ষা হলে আমি এরকমই করতাম। লেখো বিভব পার্থক্যের সংজ্ঞা অনুযায়ী
কারণ এটা সংজ্ঞাতেই আমরা দেখেছি, তাই তো। বিভব পার্থক্যের সংজ্ঞা অনুযায়ী একক ধনাত্মক আধানকে নেক্সট লাইন থেকে লিখবে, হ্যাঁ, মানে এখানে যেটা শেষ হয়েছে তারপরে নেক্সট লাইন নিয়ে এসে মানে নেক্সট প্যারাতে এসে লিখবে বিভব পার্থক্যের সংজ্ঞা অনুযায়ী একক ধনাত্মক আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কার্য করতে হয় ভি। এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কার্য করতে হয় ভি। এবার লেখো নেক্সট লাইনে যে সুতরাং প্লাস কিউ তড়িৎ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে, বা এরকম যদি তোমরা যদি এই লাইনটা একটা লাইন যদি ধরে যায়, যদি এই লাইনটা তোমাদের খাতার একটা লাইনে যদি ধরে যায় তাহলে তোমরা এগুলো দিতে পারো। যদি একটা লাইন না ধরে তাহলে কিন্তু এগুলো দেবে না। যদি একটা লাইন ধরে যায় তাহলে এগুলো এরা আরও দিতে পারো, ঠিক আছে। এবার লিখবে প্লাস কিউ তড়িৎ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কার্য করতে হয় ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, কারণ যেটা বললাম, যদি একটা কাজ করতে হলে এই মানে একটা তড়িৎ আধানকে নিয়ে যেতে, মানে একটা চিপসের দাম যদি 5 টাকা হয় তাহলে 5টা চিপসের দাম হবে 25 টাকা, 5 ইন্টু 5 সেরকম। সুতরাং প্লাস কিউ তড়িৎ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে তো কার্য করতে হয় ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ভি, এই ভি এ কোথা থেকে এলো, ভি ইন্টু কিউ। এবার লেখো, এবার কী করতে হবে আমাদেরকে, দেখো এবার আমাদের কী করতে হবে, ভি কিউ এটা আমরা মেন স্ট্রাকচার পেয়ে গেছি। এবার এখানে আই আনতে হবে, এখানে টি আনতে হবে, এখানে আই আনতে হবে, এখানে টি আনতে হবে। এবার কি করব, পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা I ইজ ইকুয়াল টু, পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা I ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাই তো। I ইজ ইকুয়াল টু কিউ বাই টি, পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা I ইজ ইকুয়াল টু কিউ বাই টি করলে। এবার লেখো সুতরাং কিউ ইজ ইকুয়াল টু আইটি, সুতরাং কিউ ইজ ইকুয়াল টু আইটি লিখলে, সুতরাং কিউ ইজ ইকুয়াল টু আইটি। এবার দেখো এই একটা পেয়ে গেছি, কিউ এর মান পেয়ে গেছি আইটি। এবার আমাদের কি লাগবে, ভি এর মান লাগবে। এবার লেখো যে ওহমের সূত্রানুযায়ী এটা তো পেয়ে গেছি, এবার কি করব, আমাদের লাগবে ভি এর মানটা আমাকে আই এর ফর্মে বের করতে হবে, এবার লেখো ওহমের সূত্রানুযায়ী ভি ইজ ইকুয়াল টু আই আর। ছোটোবেলায় আমরা শিখেছি, লেখো মানে লিখবে না, ছোটোবেলায় আমরা শিখেছি। লেখো ওহমের সূত্রানুযায়ী ভি ইজ ইকুয়াল টু আই আর, লিখেছো। নেক্সট লাইনে এটা যে লাইনে লিখলে তারপর লাইনে লিখবে হলো। সুতরাং এটাকে তোমরা ইকুয়েশন নাম্বার 1 দিতে পারো। সুতরাং এটাকে ইকুয়েশন 1 দিতে হবে না, ছেড়ে দাও। সুতরাং ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী করবে, সুতরাং যে এটা তো আছেই, ছেড়ে দাও। এবার সুতরাং লেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই আর ইন্টু আইটি, তারপরে পাশে লিখে দাও, এটা হচ্ছে ধর, এটাকে এবার ইকুয়েশন 1 দাও, আর কোনটাকে, আর এটাকে ইকুয়েশন 2 দাও, দিয়ে লেখো 1 ও 2 নম্বর, এরকম লিখো 1 ও 2 নম্বর ইকুয়েশন সমীকরণ থেকে পাই, হয়েছে। পাই লিখে এটা এরকম ব্যাকেটে লিখবে, মানে এটা যেখানে লিখেছো তার পাশে এরকম করে তারপর লিখবে, হয়েছে, লিখেছো। তাহলে এবার এটার পরের লাইন কী হবে, নেক্সট লাইন, সুতরাং ডাব্লিউ ইজ ইকুয়াল টু, সুতরাং না এরকম অ্যারো দিয়ে বা লিখে বা বাদ লিখে, যেরকম তোমরা ইয়েতে লেখো বা অর দিয়ে, অরও লিখতে পারো, এটা অর দিয়ে বা ওরকম অ্যারো দিয়ে, ঠিক আছে, বা এরকম অ্যারো দিয়েও করতে পারো। এরকম অ্যারো হয় যে কোনো একটা দেবে, হয় অ্যারো দেবে, নয় বা দেবে, নয় অর লিখবে, ঠিক আছে, অর, ঠিক আছে। এবার যে কোনো 3টে যে কোনো একটা দিতে পারো।
এবার অ্যারো দিয়ে লেখো, অ্যারো দিয়ে বা লিখে বা হর দিয়ে লেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, কারণ এই আই আর আই গুণ হয়ে গেল, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি লিখেছ। এবার লেখো এখন কার্যতাপের তুল্যতা অনুযায়ী, পরিবাহিত উৎপন্ন তাপ লেখো। এখন কার্যতাপের তুল্যতা অনুযায়ী পরিবাহিত উৎপন্ন তাপ H ইজ ইকুয়াল টু দেখো এখন কার্যতাপের তুল্যতা অনুযায়ী পরিবাহিত উৎপন্ন তাপ H ইজ ইকুয়াল টু লেখো W/J, তার পাশে W/J যেখানে লিখেছো তার পাশে লেখো যেখানে J ইজ ইকুয়াল টু, তার পাশে লেখো যেখানে J ইজ ইকুয়াল টু তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, লেখো যেখানে J ইজ ইকুয়াল টু তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। হয়েছে? এবারে নেক্সট লাইনে আসো, এই এরকম অ্যারো দিয়ে বা লিখে বা অর লিখে নেক্সট লাইনে আসো, এসে লেখো লেখো H ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, বাই জে, H ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। হয়েছে? এবার বলো, এবার তারপর এবার এইটা লিখলে, এটা লিখে নিচে লেখো যে এটি হলো জুলের সূত্রের গাণিতিক রূপ, হয়েছে? হ্যাঁ, অনেক খাটাখাটনি হয়ে গেছে, লিখেছো তোমরা? তো বলো ঠিকঠাক। এবার কি বুঝতে পেরেছো? এবার দেখো তোমরা একবারে আমি পড়িয়ে দিলেই যে তোমরা পরীক্ষা লিখে দেবে এটা কথা নয়, তোমাদেরকে আবার এবার প্র্যাকটিস করতে হবে। এই যে আমি যেরকমভাবে বললাম, আমি যেরকমভাবে লেখালাম, সেগুলো একটু ভাবতে হবে যে আমি কীভাবে করছি, শুভমদা কীভাবে করছে, সেটা তোমাকে ভেবে যে শুভমদা প্রথমে ইন্ট্রোডিউস করছে, তারপর কী কী কাজ করছে সেগুলোই শুধু লিখছে, বেশি ভাবনা চিন্তা মানে এরকম ভাবছে না যে বই অনুযায়ী লিখতে হবে। বই অনুযায়ী না, এটা সায়েন্স, এটা হিস্ট্রি নয় যে কোনো একটা সাল আছে 1947 সালে, এই টাইম ভাবছিলাম না, অন্য কোনো একটা ওই সিপাহী বিদ্রোহের সালটা ভাবছিলাম, ভুলে গেছি। 1800 ছাড়ো গো, হিস্ট্রির কথা জিজ্ঞাসা করো না। এই যেরকম 1947 সালে ভারত হয়েছিল, কি বলে, স্বাধীন হয়েছিল। এখানে 1947-এর বদলে 1949 লিখলে শেষ তুমি। কিন্তু এটা তো সায়েন্স, এইখানে তুমি নিজের মন অনুযায়ী তুমি লিখতে পারো, তার জন্য এটাকে সায়েন্স বলা হয়। এখানে তুমি নিজের মন অনুযায়ী তুমি লিখতে পারো, তার জন্য এটাকে কী বলা হয়, সায়েন্স। লিখলে এবার তাই বলছি, এবার তোমাদের মন অনুযায়ী এবার তুমি তার জন্য দেখো, কালকের আমি যেটা পড়িয়েছিলাম, কালকের ওই বৈদ্যুতিক মানে ওই তাপের কী বলে তড়িৎ প্রবাহের ফলে ওই যে কী বলে ওর নাম, ওই যে ডিভাইসগুলো পড়িয়েছিলাম, ধরো ইলেকট্রিক ইস্ত্রি বা বৈদ্যুতিক বাল্ব, এগুলো পড়িয়েছিলাম। এইগুলো এবার আমি তো পড়িয়ে দিয়েছি, এবার তোমাদের কাজ হবে তোমাদের মন অনুযায়ী, মন যেরকম করছে সেরকমভাবে সাজিয়ে গুছিয়ে লেখা। আমি তোমাকে বেসিক বুঝিয়ে দিয়েছি, আমি আমার টেলিগ্রাম গ্রুপে একটা স্ট্রাকচারও দিয়ে দিয়েছি, এরকমভাবে তুমি লিখতে পারো। এবার তোমাকে ওরকমই লিখতে হবে ওটা কথা নয়, তুমি এবার নিজের মন অনুযায়ীও লিখতে পারো, ঠিক আছে? কিন্তু এবার বলবে না যে আমি ওইখানে ধরো যে যেরকম বৈদ্যুতিক বাল্বে টাংস্টানের ইউজ হয়েছে, তুমি আবার বলবে না যে বৈদ্যুতিক বাল্বে নাইক্রোমের ইউজ হয়েছে। যেগুলো ফ্যাক্টটা তোমাকে ফ্যাক্টের মতোই লিখতে হবে, কিন্তু কথাগুলো তুমি সাজিয়ে গুছিয়ে লিখতেই পারো। তার জন্যই বলি, যে ভালো কথা বলে সে ভালোভাবে লিখতেও পারবে। ওদের মধ্যে অনেকেই আছো খুব ভালো কথা বলতে পারো, মেয়েদের সাথে নয় বাবু, নো, মেয়েদের সাথে নয়, নর্মালি সবার সাথে একটু ভালো কনভারসেশন করতে পারো, তার একটু ভালো করে। এবার তোমরা অনেকেই পারো একটু ভালো করে, এবার যখন তুমি ভালো করে লিখবে, এটা মানে ভার্সা, মানে কেউ যদি ভালো করে কথা বলে সে ভালো করে লিখতে পারবে, আর কেউ যদি ভালো করে লেখে সে ভালো কথা বলতে পারবে। ভাষার খেলা শুধু, বাংলা ভাষাটা হেভি ভাষা, বাংলা ভাষা না সব ভাষারই, বোঝা গেছে? এই হচ্ছে কথা। এরকম আগেও যে ডেরিভেশন দেখিয়েছি সেগুলো তুমি এরকম নিজের ভাষায় লিখতে পারো, বুঝতে পেরেছো? তাই রাটটা মারবে না, যতটা বুঝতে পারছো। যেরকম কালকে ইলেকট্রিক ইস্ত্রি পড়িয়েছিলাম, ওটা কত সুন্দর খুলে, ওটা মানে
পুরো ফটো দিয়ে বোঝালাম। এবার তুমি দেখবে যে এটা আমি কীভাবে লিখবো। শুভমদা আমাকে একটা স্ট্রাকচার বলে দিয়েছে, অভ্রের ব্যবহারটা আমি বলে দিয়েছি। এবার তুমি ভাবো যে কীরকমভাবে আমি লিখবো, বুঝতে পেরেছো? 2 মার্কস থাকবে, আমি কীরকমভাবে লিখবো সাজিয়ে বলছি। ঠিক, অনেক গভীর জ্ঞানের কথাবার্তা হলো। এবার কি করব? এবার আমিও ভাবছি, হ্যাঁ এবার পড়বো হচ্ছে গিয়ে ওই যে, তো চলো এবার কি পড়বো? তড়িৎ ক্ষমতা কাকে বলে সেটা পড়বো। এবার ওটা দিয়ে কী কাজ হয় সেসব সব পড়বো। তার আগে বলছি, দেখো আমি তোমাকে আধ ঘন্টা ধরে আগের ডেরিভেশনটা বুঝিয়েছি, তাই দয়া করে একটু ওটার পড়ে নিও, ঠিক আছে? আধ ঘন্টা ধরে বোঝানোর একটাই কারণ, তোমরা ডেরিভেশনে ভয় পাও, বলো যে ডেরিভেশন করবো না, এই করবো না, সেই করবো না, তাই আমি আধ ঘন্টা ধরে আমি ওটা বোঝালাম, ঠিক আছে? তাহলে ভেবো না যে সবসময় ডেরিভেশন আধ ঘন্টা ধরে বোঝাবো। আমি সেটাকে আমি তোমাকে স্ট্রাকচার বোঝাচ্ছিলাম ডেরিভেশনের, তার জন্য অত সময় লেগেছে, ঠিক আছে? কারণ সিলেবাসে তো শেষ করতে হবে। এইটা যদি, এই চ্যাপ্টারটা যদি 13-12-13 মধ্যে যদি না শেষ করি তাহলে চাপ হয়ে যাবে আমার জন্য প্লাস তোমাদেরও জন্য, ঠিক আছে? তো চলো এবার কি করব। এমনি একটু তো লেট হচ্ছে, আমি ভেবেছিলাম মনে একটা 10-11তে শেষ হয়ে যাবে। আজকে কী বার? এটা শুক্রবার না, এটা 9 লেকচারে চলে এসছে, তাই একটু আরও লেট হবে। 12-13 মধ্যে শেষ করে নেবো, ঠিক আছে? তাই বলছি চলো পড়াশোনা করা যাক। এবার দেখো কি পড়বো, পেন খুঁজে পাচ্ছি না আমি। তড়িৎ ক্ষমতা। তোমরা ছোটোবেলায় ক্ষমতা পড়েছো, ছোটোবেলায় কি ক্লাস 8-9-এ ক্ষমতা কাকে বলে পড়েছো? ওই ক্ষমতা না যে আমি এক্ষুনি তোকে ফোন করছি, ওই কারোর সাথে ঝগড়া হয়েছে, 20টা ছেলেকে ডাকলে এবার বলছে আমি ফোন করেছি 10টা ছেলে চলে এলো, এটা আমার ক্ষমতা। বা PMCM-এর যে ক্ষমতা থাকে, যে ও দাঁড়ালেই 20টা ছেলে মেয়ে দাঁড়িয়ে যাবে, ওরকম ক্ষমতা না, এটা হচ্ছে কাজ করার ক্ষমতা, ঠিক আছে? কী ক্ষমতা? মানে যেটা শক্তি, এটাকে বলে, মানে আমাদের কত শক্তি আছে। এবার ক্ষমতা আমাদের ফিজিক্স অনুযায়ী ক্ষমতা কাকে বলে? কার্য করার হারকে বলা হয় হচ্ছে গিয়ে ক্ষমতা। মানে তুমি এরকম তোমাকে নির্ধারিত সময় দিয়ে দেবে, সেই নির্ধারিত সময়ের মধ্যে কতটা কার্য করতে পেরেছো সেটাকে বলা হয় সেই লোকটার ক্ষমতা। বা এইখানে যেটা সেকেন্ডে বা মিনিটে তুমি কতটা কার্য করেছো, তার মানে অত সেকেন্ডে বা 1 সেকেন্ডে কতটা কার্য করতে পারছে কোনো একটা যন্ত্র, তাকে বলা হচ্ছে কি সেই যন্ত্রের ক্ষমতা, ঠিক আছে? তো এবার কি পড়বো? ক্ষমতা কি? তড়িৎ ক্ষমতা কি? কোনো বৈদ্যুতিক কার্য করার হারকে কোনো বৈদ্যুতিক কার্য করার হারকে অর্থাৎ তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকে, ব্যয়িত মানে ব্যয় হওয়ার হারকে তড়িৎ ক্ষমতা বলে। তড়িৎ ক্ষমতা বলে। ক্ষমতা বলা হয়। বোঝা গেছে? কি? কোনো বৈদ্যুতিক কার্য করার হারকে বা অর্থাৎ এখানে কমা হবে, অর্থাৎ তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকে তড়িৎ ক্ষমতা বলা হয়। মানে ধরো যে 1 সেকেন্ডে, ধরো যে কোনো একটা জিনিস 1 সেকেন্ডে 1 জুল কাজ করেছে, 1 জুল কাজ করেছে, তাহলে সুতরাং 1 জুল কাজ করেছে, সুতরাং সেই ধরো যে কোনো একটা যন্ত্রের কথাই বলেছে, সুতরাং সেই যন্ত্রের ক্ষমতা হবে 1 একক। এবার এককটা কি? এবার এই ক্ষমতার একক কি হয়? ক্ষমতার একক হয় হচ্ছে কি ওয়াট নয়, WAT ওয়াট নয়, এই WTHAT ওয়াট নয়, এই ওয়াট। কি ওয়াট? এই ওয়াট, WATT, এই ওয়াট। ক্ষমতার কি একক হয় দেখো, এবার তোমাদের আগে লিখিয়ে দিই।
হাত দিয়েই মুছে দিচ্ছি আমি। ক্ষমতার একক, ক্ষমতার একক হলো ওয়াট। কি? ও আট, ওয়াট, বা ইংলিশে লেখে ওয়াট। আমরা লিখি না ধরো যে কোনো একটা বৈদ্যুতিক কোনো আমাদের ওই লাইটগুলোর ক্ষমতা হচ্ছে কি, ক্ষমতা বা পাওয়ারও বলে ইংলিশে, পাওয়ার হচ্ছে গিয়ে 220 ওয়াট, বলি না 220 ওয়াট পাওয়ার, সেরকম। মানে এবার কোনো একটা যন্ত্র, ধরো যে কোনো একটা যন্ত্র লেখা আছে, এটা লিখেছো, এতটা দূর লিখেছো, এবার ধরো যে বললো কোনো একটা যন্ত্রের ক্ষমতা, কেউ ধরো যে তোমাকে কোশ্চেন করলো কোনো যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট বলতে কী বোঝো, কোনো যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট বলতে কী বোঝো। সরি, একটু জল খেয়ে নি, দাঁড়াও। কোনো যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট বলতে কী বোঝো, তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে তুমি অনেক ক্ষমতা করছো, কোনো যন্ত্রের ক্ষমতা তাহলে 1 ওয়াট বলতে কী বোঝো। কোনো যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট বলতে বোঝা হয় যে সেই যন্ত্রটি 1 সেকেন্ডে 1 জুল কার্য করেছে, 1 সেকেন্ডে 1 জুল কার্য করেছে। তাহলে কি কোনো যন্ত্রের ক্ষমতা, এখানটা লিখি, হ্যাঁ, কোনো যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট বলতে বোঝায় যন্ত্রটি 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে, বা এটাও লিখতে পারো, বা যন্ত্রটি প্রতি সেকেন্ডে 1 জুল কার্য করে, বা 1 জুল কার্য করে, বা 1 জুল তড়িৎ শক্তি ব্যয় হয়, সেই যন্ত্রটা দিয়ে 1 জুল তড়িৎ শক্তি ব্যয় করে। বুঝতে পেরেছো যে সেই যন্ত্রটা, এটা হচ্ছে কি যন্ত্রের ক্ষমতা। এবার যন্ত্রের ক্ষমতা কি বলছে, প্রতি সেকেন্ডে কত কাজ করে। এবার দেখো প্রতি সেকেন্ডে কত কার্য করে। শুধু দেখো আমরা পড়েছি মনে আছে, তড়িৎ প্রবাহ মাত্রা, এক্ষুনি পড়লাম কি আগে পড়েছি, এক্ষুনি তার ডেরিভেশন দিয়ে একটা কাজ করলাম। তড়িৎ প্রবাহ মাত্রা কি বললাম, তড়িৎ প্রবাহ মাত্রা কি, কোনো তড়িৎ পরিবাহীর প্রস্থচ্ছেদ দিয়ে কত পরিমাণ তড়িৎ আধান প্রতি সেকেন্ডে হওয়ার, বা তড়িৎ প্রবাহ, দ্বারা বলছি ভালো করে, একটু মাথায় একটু সাজিয়ে নিই। হ্যাঁ, কি তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে থেকে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহ হয় তাকে বলে সেই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা, বা তড়িৎ আধানের প্রবাহ হওয়ার হারকে। যখনই হার চলে আসছে তখনই কী করতে হয়, তাহলে ডিভাইড করতে হয় কি দিয়ে, টাইম দিয়ে। কারণ দেখো তাহলে আই ইজুকাল টু কি, আমরা কি পড়েছি, আই ইজুকাল টু কি পড়েছি, কিউ বাই টি, এটা পড়েছি, আই ইজুকাল টু কিউ বাই টি। তড়িৎ আধান প্রবাহ হওয়ার হারকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ আধান প্রবাহ হওয়ার হারকে বলা হয়, দেখো এই যে হার, তার জন্য কিউ টি দিয়ে ডিভাইড করে দিয়েছি। এবার তাহলে কি তড়িৎ ক্ষমতা, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করি, সেটা কিসের হার বলেছে, জিত হার নয়, মানে লুজ ওই হার নয়, করার হার, কার্য করার হার। কিসের হার বলেছে, কার্য করার হার, মানে তাহলে কি হবে, এখানে কি বলে তড়িৎ আধানের হারকে, মানে কিউ দিয়ে হবে, তাহলে এখানে কি বলেছে, কার্য করার হার, তার জন্য কি হচ্ছে ডাব্লিউ বাই টি, ডাব্লিউ বাই টি। এবার আমরা ডাব্লিউ ইজুকাল টু কি বের করেছিলাম, ডাব্লিউ ইজুকাল টু ভি ইন্টু কিউ বাই টি। ভাই সব কালি পড়ছে না কেন এখান থেকে আবার, ডাব্লিউ ইজুকাল টু ভি ইন্টু কিউ পড়েছি, আগেই বললাম, ডাব্লিউ ইজুকাল টু ভি ইন্টু কিউ। এবার সেই
ভি ইন্টু কিউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু আই আর, আর কিউ ইজ ইকুয়াল টু আই টি, তাহলে কত হচ্ছে আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই টি, আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই টি, এইটি কেটে গেল, এইটি কেটে গেল। সুতরাং পি ইজ ইকুয়াল টু তাহলে কী হচ্ছে আই স্কোয়ার আর এই যে এইটি যেহেতু কেটে গেছে, পি ইজ ইকুয়াল টু কী হচ্ছে আই স্কোয়ার আর, বোঝা গেছে। এবার এখান থেকে আমরা আরও 2-3টে ফর্মুলা ডিরাইভ করতে পারি, পি এরই ফর্মুলা, বা হ্যাঁ কী করতে পারি, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, এখান থেকে কী লিখতে পারি, দাঁড়াও এই ওপরটাও ব্যারিকেড টেনে দিই, নাহলে অনেকে ভাববে ওদিক থেকে এদিকে চলে এসছি। এবার কি আই স্কোয়ার আর, এবার ভি ইজ ইকুয়াল টু আই আর জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর জানি, সুতরাং আই ইজ ইকুয়াল টু কি, আই ইজ ইকুয়াল টু, দেখো আমি কীরকমভাবে করছি, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাহলে আই এর জায়গায় ভি বাই আর বসাবো, তাহলে পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে ভি বাই আর তার হোল স্কোয়ার ইন্টু আর, ভি বাই আর তার হোল স্কোয়ার ইন্টু আর। এবার এই হোল স্কোয়ারটাকে যদি ভিতরে ঢুকি তাহলে কী হচ্ছে এটা স্কোয়ার ডিভাইডেড বাই এটা স্কোয়ার, ঠিক। এবার এটা দুটো আর আছে, এখানে একটা আর আছে, গুণ আছে, এবার এই একটা আর দিয়ে কেটে গেল, সুতরাং পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এবার দাঁড়াও আমি এবার বোর্ডটাকে একটু মুছে নিই, এগুলো সব লেখা টেখা হয়ে গেছে, আমি তারপর ওইখান থেকে ওই উপরে উঠবো, তাই মুছছি। হ্যাঁ অনেকে বলবে এক্ষুনি তো ইয়ে দিয়ে মুছলে, আবার কাপড় দিয়ে মোছার কারণ হচ্ছে গিয়ে নাহলে ওই দাগগুলো থেকে যায়, তাই ঠিক। এবার দেখো আমরা কি পেয়েছি, দেখো কী আনলাম, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা একটা পেলাম। এবার আরেকটা প্রথমে কি পেয়েছিলাম, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর পেয়েছিলাম তো। এবার আমরা কিসের ফর্মে আনবো এটাকে আমরা আই আর ভি এর ফর্মে আনবো, আরটাকে এলিমিনেট করব। এবার আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর জানি তো, ভি ইজ ইকুয়াল টু আই আর জানি, সুতরাং আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে আর ইজ ইকুয়াল টু এখানে এটাই ওপরে করছি, আর ইজ ইকুয়াল টু কী হচ্ছে, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, আই ইজ ইকুয়াল টু ভি, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, তাহলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, এই একটা আই দিয়ে এই একটা আই কেটে গেল, সুতরাং পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই, পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই। আনা গেল, কতগুলো ফর্মুলা পেলাম, একটা দুটো তিনটে, এই তিনটে কোথায়, এই যে তিনটে। এবার এটাকে তোমাদের একটু ভালো করে করিয়ে দিই, দেখি মানে বুঝতে পেরেছো তোমরা, এটাকে তোমরা মুখস্থ করবে না, এরকমভাবে ডিরাইভড করবে, কি করবে, ডিরাইভড করবে বা বের করবে বাংলায়, বুঝতে পেরেছো সংজ্ঞা থেকে। দেখো আমি তোমাদের একটু ভালো করে যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় তার জন্য আবার একটু দেখাই কি করবো। দেখো কি করছি, প্রথমে আমরা জানি পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, কার্য করার হারকে বলা হয় কোনো পরিবাহীর ক্ষমতা। এবার ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী পড়লাম কিছুক্ষণ আগে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই টি বললাম তো, বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টির জায়গায় আরেকটা জিনিস সবার আগে পড়েছিলাম, কি পড়েছিলাম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ বাই টি পড়েছিলাম, হ্যাঁ না, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না পড়েছিলাম। এবার ভি ইজ ইকুয়াল টু আমরা কী জানি আই আর, কিউ ইজ ইকুয়াল টু কী জানি আই টি ডিভাইডেড বাই টি, এবার এইটি কেটে গেল, সুতরাং পি ইজ ইকুয়াল টু কী হলো আই স্কোয়ার আর, পি ইজ ইকুয়াল টু কী হলো আই স্কোয়ার আর। এবার কি করব এখান থেকে, এবার আমরা কি আনবো, এখানে আই আর আর এর মধ্যে সম্পর্ক এলো, পি এর সাথে আই আর আর এর সম্পর্ক এলো। এবার আমরা কি করব, ভি আর আর এর সম্পর্ক আনার চেষ্টা করব। এবার আমরা কি জানি, অন্য কালি দিয়ে লিখি, দাঁড়াও, আমরা কি জানি
আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর। দেখো এইটা আর এইটা দিয়েই আমরা শুধু খেলছি, ভি ইজ ইকুয়াল টু আই আর ওই পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, ওই দুটো দিয়েই খেলছি কিন্তু। এবার কি এবার ভি ইজ ইকুয়াল টু আই আর, সুতরাং আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ঠিক। সুতরাং এখানে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর বসাবো, তাহলে কি কত হচ্ছে, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ডিভাইडेड बाई आर। ए भाई साहब का हो गया, এ মারগাওয়া, বুঝতে পারছো কি সবাই, বুঝতে কি পারছো? আমি তো ফ্লোতে পড়াচ্ছি, আমার ভালো লাগছে, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, তারপরে নেক্সট। এবার কি এই আর কেটে গেল, তাহলে পি ইজ ইকুয়াল টু কত হলো, এখান থেকে পি ইজ ইকুয়াল টু হলো ভি স্কোয়ার বাই আর, পি ইজ ইকুয়াল টু কত হলো, ভি স্কোয়ার বাই আর। এবার কি হচ্ছে, এটা হলো একটা, এটা এলো আরেকটা, এটা এলো। তারপরে এবার কি চাই আমাদের, এবার কি চাই, এবার কি করব, ভি এর সাথে ভি আরটাকে এলিমিনেট করব, কারণ আমাদের আই আর ভি এর সাথে সম্পর্ক চাই পি এর সাথে। তাহলে এবার দেখো ভি ইজ ইকুয়াল টু কী জানি আমরা, ভি ইজ ইকুয়াল টু আই আর, হ্যাঁ। সুতরাং আর ইজ ইকুয়াল টু কী হচ্ছে, ভি বাই আই, হ্যাঁ। তাহলে এখানে আর এর জায়গায় ভি বাই আই বসিয়ে দেবো, তাহলে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু কত, ভি ডিভাইডেড বাই আই। এবার আইটা নিচে আছে, তাহলে ওপরে চলে যাচ্ছে আইটা, আই ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি। এবার এই একটা ভি কেটে গেল, সুতরাং পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই। বোঝা গেছে কী করে আমরা এই তিনটে ফর্মুলা ডিরাইভ করছি, তিনটে ফর্মুলা কী করে ডিরাইভ করছি। এবার এখান থেকে তোমাদের অঙ্ক থাকে, তার জন্য আমি তোমাদের তিনবার করে দেখালাম। কীরকম অঙ্ক থাকে, তোমাকে একবার পি বলে দেবে, একবার ভি বলে দেবে, আই বের করতে বলবে, একবার পি বলে দেবে, একবার ভি বলে দেবে, আর বের করতে বলবে, একবার পি বলে দেবে, আই বলে দেবে, আর বের করতে বলবে, বা অন্য কিছু করবে। বুঝতে পেরেছো? এবার দেখো এইটা করলাম তো, এবার দেখো ডাব্লিউ দিয়েও সেম হচ্ছে। ডাব্লিউতে দেখো ওয়ার্ক আর পি এর মধ্যে শুধু একটাই ডিফারেন্স। দেখো 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 ধরো এটা একটু ভালো করে লিখে দিই এইগুলো। দেখো দেখো দেখো, যদি স্মার্ট বোর্ড থাকতো কত ভালো হতো, একবার ইয়ে করে ক্লিক করে দিলেই ঠিক হয়ে যেত। হ্যাঁ, এখানে বড্ড খাটনি করতে হয়। দেখো এই একটা এলো, এখানে কি এলো, এখানে এলো পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর এলো। এবার কী হবে, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার বাই আই স্কোয়ার আর। ঠিক আছে, এই তিনটে ফর্মুলা বেরিয়েছে, তিনটে ফর্মুলা বেরিয়েছে, আমরা খেটে খুঁটে এই তিনটে ফর্মুলা বের করেছি। ঠিক আছে, হ্যাঁ। এবার দেখো ডাব্লিউ দিয়েও সেম হয়, ডাব্লিউ দিয়েও সেম জিনিস করতে পারো, দেখবো কীরকম। দেখো আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, এই জিনিসটাই করবো। ভি এর জায়গায় আই আর বসাবো, কিউ এর জায়গায় আইটি বসাবো, তাহলে ভি এর জায়গায় আই আর কিউ এর জায়গায় আইটি, তাহলে কত হচ্ছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এটা হলো। এবার কি করব, এবার আই এর বদলে ভি ইজ ইকুয়াল টু আই আর বা আর আই। এবার আই এর বদলে কি বসাবো, আই এর বদলে ভি বাই আর বসাবো, আই এর বদলে ভি বাই আর বসাবো, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কী হচ্ছে, কত হচ্ছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার আর ইন্টু টি। এই আর কেটে গেল, সুতরাং ডাব্লিউ ইজ ইকুয়াল টু দেখা যাচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই আর। হ্যাঁ, এবার কী করবো, আরটাকে এলিমিনেট করবো, কী করবো, আরটাকে এলিমিনেট করবো। এখান থেকে আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ভি বাই আই, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই হচ্ছে ভি স্কোয়ার টি ডিভাইডেড বাই ভি বাই আই যেহেতু আছে তার জন্য আইটা উপরে চলে যাবে, যেহেতু ভাগ করছে, এই একটা ভি কেটে যাচ্ছে, সুতরাং কত হচ্ছে, সুতরাং ডাব্লিউ ইজ ইকুয়াল টু আইভি হচ্ছে, আইভি টি হচ্ছে। দেখো এবার তোমাদেরকে কম্পেয়ারটা করে দেখাই। ঠান্ডা লেগে গেছে। এবার শোনো গল্প, কি গল্প,
দেখো তোমাদের দুটো জিনিস দেখাই, একটা জিনিসই দেখাই। দেখো ওয়ার্কের ফর্মুলা আর পাওয়ারের ফর্মুলা, এটাকে কার্যকে ইংলিশে বলে ওয়ার্ক, আর ক্ষমতাকে ইংলিশে বলে পাওয়ার। ওয়ার্কের ফর্মুলা আর পাওয়ারের ফর্মুলার মধ্যে সব সেম, শুধু একটা টি এর তফাৎ, শুধু একটা টি এর তফাৎ। দেখো সেই টিটাই শুধু, দেখো শুধু টি এর তফাৎ, শুধু টি দিয়ে শুধু একটা গুণ করে দিলেই পাওয়ারের ফর্মুলা, শুধু টি দিয়ে একটা গুণ করে দিলেই ওয়ার্ক হয়ে যাবে। আবার ওয়ার্কের ফর্মুলায় শুধু টি দিয়ে ভাগ করে দিলে পাওয়ার হয়ে যাবে। তাহলে কি হয়, এই যে এই দেখো এই যে এইটা, তাহলে এটা বুঝতে পারছো কেন হচ্ছে? বোঝা গেল ভাই লোক? এই হচ্ছে গল্প। এবার কি পড়বো, এত দূর অবধি বুঝতে পেরেছ? তড়িৎ ক্ষমতার একক ঠাকক দেখিয়ে দিয়েছি, ওয়াট। এবার কি পড়বো? এবার ওয়াটকে দেখো, এবার ওয়াটকে কিলো ওয়াটে লেখা যায়। কিলো ওয়াট মানে 10⁻3। সেই মনে করো কিলো মেগা, তারপরে কিলো মেগা, তারপরে মাইক্রো, মিনি, তারপরে ন্যানো, ওগুলো আগে আমরা পড়েছি, ওহমের সাথে পড়েছি। কিলো মানে 10⁻3 দিয়ে গুণ করতে হবে, মেগা মানে 10⁻6 দিয়ে গুণ করতে হবে, তারপরে মিনি মানে 10⁻³ দিয়ে গুণ করতে হবে, মেগা মানে 10⁻, এই মেগা কথা, মাইক্রো মানে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে, আর ন্যানো মানে 10⁻⁹ দিয়ে গুণ করতে হবে। এগুলো আমরা আগে ওহমের যখন রোধ পড়ছিলাম তখনই আমি দেখিয়েছিলাম। সেরকমই পাওয়ারের ক্ষেত্রেও সেম, একটা হয় কিলো ওয়াট, একটা হয় মেগা ওয়াট, একটা হয় মিনি ওয়াট, একটা হয় মাইক্রো ওয়াট, একটা হয় ন্যানো ওয়াট। ঠিক আছে? তোমরা বলছো ওয়াট এত কিছু হয়? এত কিছুই হয়। ঠিক আছে, তো সেরকম সেম। এবার তোমরা এখন যদি ভুলে যাচ্ছি, তাহলে ভাবছি লিখে দেবো, না লিখতে ইচ্ছা করছে না ভাই, সব তোমাদের মনে নিশ্চয়ই থাকবে, ছাড়ো ওটা লিখবো না। আর এবার দেখো এই যে এই টিটা মানে যখন ক্ষমতা যখন বের করি তখন বেশিরভাগ ক্ষেত্রে টিটা হয় সেকেন্ডে। যখন বলবো কোনো একটা জিনিসের ক্ষমতা 220 ভোল্ট বা কিছু 220 ওয়াট বা কিছু, তার মানে সেটা জানবে সেকেন্ডে, মানে ওটা প্রতি সেকেন্ডে কত জুল কার্য করে। এবার আরেকটা হয় কি হয় ওটা কি বলে, ওয়াট ঘন্টা। মানে সেটাতে কি হয়, সেটা এই টিটা শুধু এই টিটা এখানে যেরকম সেকেন্ডে হচ্ছে ওয়াটে, সেরকমই যখন ওয়াট ঘন্টা হবে তখন টিটা কিছু হয়ে যাবে ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় কত জুল কার্য করছে কোনো একটা যন্ত্র, তাকে বলে কিলোওয়াট। এই কিলোওয়াট কোথায় বললাম, সেটা তাকে বলে ওয়াট ঘন্টা। বোঝা গেছে? হ্যাঁ। আরেকটা হয় হচ্ছে গিয়ে কিলোওয়াট ঘন্টা। তার মানে কি, তার মানে প্রতি ঘন্টাতে, দেখো ওয়াট ঘন্টা মানে কি, প্রতি ঘন্টায় কত জুল কার্য করছে তাকে বলে ওয়াট ঘন্টা। আর কিলোওয়াট ঘন্টা কাকে বলে, প্রতি ঘন্টায় কত কিলোওয়াট কাজ করছে তাকে বলা হয় কিলোওয়াট ঘন্টা। বোঝা গেছে? তাই কি বলা হয়, কিলোওয়াট ঘন্টা। এবার তোমরা বলছো ঘন্টা, আমি বুঝতে পেরেছি। নো, ঘন্টা নয়, সব ছাড়ো, আমি বুঝিয়ে দিচ্ছি, আমি লিখে এবার বোঝাবো। এবার এই কিলোওয়াট ঘন্টাটাকে আরেকটাও নাম আছে, যেটাকে বলে বোর্ড অফ ট্রেড ইউনিট। ট্রেড ইউনিট মানে আমাদের যে কারেন্ট আসে, আমাদের যেরকম কারেন্ট আসে, সেটা কিসে, আমাদের যে কারেন্ট আসে সেটা কিলোওয়াট ঘন্টাতে ইউজ হয়। ওই তোমরা বলি না এত ইউনিট কারেন্ট এসছে, সেটা কিলোওয়াট ঘন্টা ইউনিটে আসে। বুঝতে পেরেছো? এবার আমি বোঝাচ্ছি সেটা, আমি আবার কী করে হয়। এবার সেটা দিয়ে 2-3টা অঙ্ক করবো। আগে সেগুলো আমি ডেফিনেশন করে লিখিয়ে দিই, তারপরে সেটা দিয়ে 2-3টা অঙ্ক করবো, অঙ্ক করে ছুটি করবো। ঠিক আছে? এবার দেখো তোমরা এগুলো লিখে নিয়েছো, এটা হচ্ছে T/T হবে। হ্যাঁ, তুমি লিখে নাও এবার এইগুলো। ঠিক আছে? এবার তারপরে আমরা চলো পড়ি। এবার কি পড়বো? এবার পড়বো হচ্ছে গিয়ে ওই যেগুলো বললাম, ওই যে কিলোওয়াট না কি বললাম, ওয়াট ঘন্টা আর ওয়াট
কিলোওয়াট ঘন্টা, ওই দুটোর ডেফিনিশন। ওয়াট ঘন্টা। দেখো আমি তোমাদেরকে একটু বেশি জ্ঞান ঠ্যান দিয়ে দিই, সেগুলো নিয়ে বেশি চাপ ঠাপ নেবে না, হ্যাঁ জীবনে ওগুলো ফ্রি এর জ্ঞান। তোমার যেটা ইম্পর্টেন্ট লাগবে সেটা কানে ঢোকাবে, যে ইম্পর্টেন্ট লাগবে না জাস্ট রিল্যাক্স, আবার ফেলে দেবে না। ওয়াট ঘন্টা কাকে বলে দেখি এখানে কী লেখা আছে। হ্যাঁ, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন সময় পয় হয় না, সম্পন্ন 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন, ভাই সব স্পেলিং বড্ড খারাপ। কোনো বৈদ্যুতিক যন্ত্র যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ কার্য করে তাকে বলা হয় ওয়াট ঘন্টা। ঠিক আছে, তাহলে এক ওয়াট ঘন্টা মানে কত এবার দেখো। ঠিক আছে, ওয়াট ঘন্টা, তাহলে দেখো 1 ওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু 1 ওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু 1 ওয়াট ইন্টু এত সেকেন্ড। দেখো 1 ওয়াট ইন্টু দেখো কত, 1 ওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু কত জুল কার্য করতে হবে, বুঝতে পেরেছো? কত জুল কার্য, তাহলে 1 ওয়াট কতক্ষণ ধরে হচ্ছে 60 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট। এবার 60 মিনিট মানে কত সেকেন্ড, কারণ আমরা সেকেন্ডে বেশিরভাগ বের করি, মানে এত সেকেন্ড, তাহলে কত হচ্ছে 360। এটা তাহলে 360 জুল, 360 জুল বা 360 ডিভাইডেড বাই 4.2 ক্যালোরি। 4.2 ক্যালোরি। এবার 4.2 ক্যালোরি মানে কত হচ্ছে, তাহলে এটা আমি করে রেখেছি, ইকুয়াল টু এত 86 ইন্টু 10⁵ ক্যালোরি। তোমাকে জিজ্ঞাসা করতেই পারে 1 ওয়াট ঘন্টা মানে কত জুল, বা 1 ওয়াট ঘন্টা মানে কত ক্যালোরি, এরমভাবে বের করে দেবে। এবার আমি এটা আমি ক্যালকুলেশন করে রেখেছিলাম, তাই তোমরা ভাগও করতে পারো, ঠিক আছে, ভাগ করে দেখতে পারো। এবার কি লেখো এটা লেখো, আউট। এবার কি করব, লিখেছো? এবার পড়বো হচ্ছে গিয়ে কিলোওয়াট ঘন্টা। দাঁড়াও বুঝলাম, হ্যাঁ, तुझे मेरा दिखता है मैं क्या करूं। দেখো তোমাদের একটা কি সুবিধা আছে জানো জীবনে, যে আমাদের চ্যানেলটা এখন সবাই আস্তে আস্তে গ্রো করছে, ঠিক? তো তোমরা এখন যে কমেন্টই করবে না কেন, সেই কমেন্টই আমরা দেখবো আর রিপ্লাই দেবই, বুঝতে পেরেছো? কারণ আমাদের এখন অনেক কম সাবস্ক্রাইবার, অনেক কম ভিউজ, তার জন্য তোমরা একটা কমেন্ট করলেও সেই কমেন্টটা আমরা দেখবো আর ওটাকে রিপ্লাই দেবো, বুঝতে পেরেছো? তাই তোমাদের কাছে এই অপরচুনিটিটা আছে। কারণ দেখো বড় চ্যানেলে কী হয়, অনেক বড় চ্যানেলে তুমি হচ্ছে কিছু একটা কমেন্ট করলে তারা দেখারই সময় পায় না, কারণ এত কমেন্ট আছে, হাজার কমেন্ট আছে। তাই তোমাদের ছোটো চ্যানেল, তুমি যদি যতই ডাউট থাকুক না কেন সেটা কমেন্ট করলে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। আর রিপ্লাই আমি করবো আমার পর, মানে যদি ফিজিক্যাল সায়েন্সের লেকচার হয় তাহলে রিপ্লাই আমিই করবো, যে অঙ্কের লেকচার হয় রিপ্লাই সৃজন দাই করবে, বোঝা গেছে? এটা হচ্ছে কথা। তো তোমরা সেটাকে ইউজ করো। এবার কি করবো, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা কাকে বলে? কিলোওয়াট ঘন্টা বা BOT
বা এটা বিওটির ফুল ফর্ম, বা BOARD, বোর্ড অফ ট্রেড। কি বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। মানে এইটা মানে এই এই ইউনিটটা দিয়েই আমাদের সব ট্রেড হয়। ট্রেড মানে যে ধরো যে তোমাদের যে CSC থাকে, CSC বা তোমাদের গ্রাম পঞ্চায়েত থাকে, যাই থাকুক না কেন, তারা এই ইউনিটটা দিয়ে তোমাদেরকে কারেন্টে পাঠায়। বুঝতে পারা গেছে? এবার কি করব, এক সেকেন্ড, এবার কি করব, কিলোওয়াট ঘন্টা কি, এবার 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যে পরিমাণ কার্য করে বা শক্তি ব্যয় করে, বা তড়িৎ শক্তি দিয়ে, বা তড়িৎ শক্তি ব্যয় করে তাকে বলা হয় কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, কিলোওয়াট ঘন্টা। এবার তাহলে এবার কিলোওয়াট, 1 কিলোওয়াট ঘন্টা মানে ঘন্টা, বা এটাকে সিম্বলিকভাবে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, সিম্বলিক 1 kWh মানে এই যে কে মানে হচ্ছে কি কিলো, W মানে ওয়াট, H মানে আওয়ার। ঠিক, এটা এরমভাবে রিপ্রেজেন্ট করা হয়। 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা মানে কত জুল হবে দেখো, এটাকে অন্য কালি দিয়ে করি। কত, 1 কিলোওয়াট মানে 1000, হ্যাঁ, ইন্টু 360, 360 বলছি আমি, 3600, কারণ এটা সেকেন্ড, এত সেকেন্ড। এবার এই দুটোকে গুণ করলে কত হচ্ছে, 36 ইন্টু 10⁵ জুল, 36 ইন্টু 10⁵ জুল ইজ ইকুয়াল টু 36 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 4.2 ক্যালোরি, 4.2 ক্যালোরি। আমি কি আগেরটা কি ভুল করেছিলাম কিছু? আগেরটা মনে হয় কিছু একটা ভুল করেছিলাম। আগে আমরা কত বেরিয়েছিল, আগে আমাদের বেরিয়েছিল 360 এত জুল বেরিয়েছিল। ঠিক আছে, ডিভাইডেড বাই 4.2 করেছিলাম, ইকুয়াল টু কত হচ্ছিলো, এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 8.6 ইন্টু 10⁵ ক্যালোরি। ঠিক আছে, এবার এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 8.6 ক্যালোরি। মানে আগেরটায় আমি ভুল করে এই ভ্যালুটা লিখে দিয়েছিলাম। ঠিক আছে, আগেরটায় ভুল করে এই ভ্যালুটা লিখে দিই, এই জন্য বলে লোকেরটা টুকতে নেই। আমি আগে লিখেছিলাম, সেটা আমি টুকে দিয়েছিলাম হিসাব না করে। আগে আমি এই ভ্যালুটা লিখে দিয়েছিলাম। ঠিক আছে, এই আগেরটার অ্যান্সার এটা হবে। ঠিক, ওরা একটু কারেকশন করে নাও, মানে শুধু এটা কেটে দেবে আর 10⁵ কেটে দেবে। ঠিক, তোমরা অনেকে নিশ্চয়ই কমেন্ট করছো যে দাদা এই জায়গাটায় ভুল হয়েছে, তো দেখে নাও, এটা হবে। ঠিক আছে,
এবার কিলোওয়াট ঘন্টাও পেয়ে গেলাম, কিলোওয়াট ঘন্টা কাকে বলে। এবার এইটা দিয়েই আমরা হিসাব করি। এবার আমরা দুটো তিনটা অঙ্ক করে বুঝবো যে এটা কিরকম আমরা হিসাব করি, ঠিক আছে? তো চলো এবার ওইগুলোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। কি, একটি বাড়িতে 400 ওয়াটের একটি রেফ্রিজারেটর প্রত্যেক দিন 7 ঘন্টা করে চলে। মানে ফ্রিজের কথা বলা হয়েছে, রেফ্রিজারেটর মানে ফ্রিজ কতদিন 7 ঘন্টা করে চলে, ঠিক আছে? প্রতি, এই সাইনটার মানে কি, প্রতি কিলোওয়াট ঘন্টায় খরচ 6 টাকা হলে 30 দিনের ইলেকট্রিক বিল কত হবে? 30 দিনের ইলেকট্রিক বিল কত হবে? তো এবার কি করব, প্রথমে পেনটা চেঞ্জ করব। দেখো প্রথমে দেখো কত বলে দিয়েছে, প্রতি কিলোওয়াট খরচ, প্রতি কিলোওয়াটে খরচ হয় হচ্ছে কি 6 টাকা কিলোওয়াট ঘন্টায়। তাহলে আমরা যে আগে দেখে নিই কত ঘন্টা টোটাল চলছে। তাহলে কি করব, 30 দিনে রেফ্রিজারেটরটি মোট চলে কতক্ষণ চলে? 30 গুণ 7 করলে হয়ে যাবে। মোট চলে 30 গুণ 7 = 210 ঘন্টা। 210 ঘন্টাই চলে, ঠিক? এবার সুতরাং 30 টোটাল, সুতরাং মোট তড়িৎ শক্তি ব্যয়, মোট তড়িৎ শক্তি ব্যয় = কত? 210 গুণ দেখো 210 গুণ এটা, গুণ 400, কারণ দাঁড়াও এক সেকেন্ড দেখো ও আরেকটা কথা, আমি এখানে একটা ভুল করলাম। 210 গুণ 400 গুণ 60 নয় 360, 3600। বলো এটা কেন হলো? এটা আমি ভুল করছি, দাঁড়াও আমি কিছু একটা ভুল করছি, এক সেকেন্ড। এবার দেখো মোট শক্তি ব্যয় কত হয়েছে? 210 গুণ 400, 300 এটা হবে না, 3600টা হবে না, কারণ আমরা এটা কোন ইউনিটে বের করছি? ওয়াট ঘন্টায় বের করছি, ওয়াট ঘন্টায়। তাই একটা ওয়াটে থাকতে হবে, একটা ঘন্টায় থাকতে হবে। এটা ঘন্টায় আছে, 210 ঘন্টা গুণ 400 কত হচ্ছে এটা? 4 এত ইন্টু 10⁻³ এত ঘন্টা হচ্ছে। সুতরাং এত ওয়াট ঘন্টা, সুতরাং কত? এত ওয়াট ঘন্টা = এত কিলোওয়াট ঘন্টা। কারণ কি, এই যে 10⁻³ দিয়ে তাহলে ভাগ করে দেবো কিলোওয়াট ঘন্টায় করতে গেলে। ধরো যে তোমাকে দিয়ে দিল 1000 গ্রাম কোনো একটা জিনিস আছে, ঠিক আছে? সেটা কত কিলো হবে, সেটা কত কিলো করতে গেলে কি করব? 1000 দিয়ে ভাগ করব, তাই তো? 1000 দিয়ে ভাগ করলে তাহলে 1 হচ্ছে। সেরকমই যেহেতু এখানে ওয়াটে আছে, এবার কিলোওয়াটে করতে গেলে 1000 দিয়ে ভাগ করবো। দেখো 1000 দিয়ে ভাগ করেছি, এই দেখো 1000 দিয়ে ভাগ করার জন্য ওপরের 1000, নিচে দাঁড়াও ভালো করে তোমাদের একটু লিখিয়ে বোঝাই, ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 10⁻³। এবার তারপরে ইউনিট হবে কিলোওয়াট ঘন্টা, = 84 কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে? সুতরাং ইলেকট্রিক বিল হবে, ইলেকট্রিক বিল কত হবে?
এত গুণ 6 টাকা, এত গুণ 6, 4 6 24 4 হাতে আমার 2, এখানে হচ্ছে 4 8 48, 48 আর 2তে 50, এত টাকা, এত টাকা। এবার এটা এত টাকা, এটা কেন এটা হলো বুঝতে পারলে? এইটা কেন করলাম, কারণ এখানে বলে দিয়েছে প্রতি কিলোওয়াটে খরচ 6 টাকা প্রতি কিলোওয়াটে, তাই কিলোওয়াটে আমাকে প্রথমে কনভার্ট করতে হবে, কিলোওয়াটে করেই তারপর অঙ্কটা করব, বুঝতে পেরেছো? তাহলে তার জন্য আমার কী করতে হবে, কিলোওয়াটে করতে হবে প্রথমে। তাই প্রথমে আমি কী করলাম, 30 দিন টোটাল কত ঘন্টা চলে সেটা বের করলাম, তারপরে বের করলাম মোট ব্যয়িত শক্তি, কত শক্তি ব্যয় হয়, ঠিক আছে, এত ওয়াট। এবার তারপর এটা বের হলো, এবার সেটা কিলোওয়াটে যখন বের করে নিলাম, তারপর কিলোওয়াটকে 6 দিয়ে গুণ করে দিলাম, 6 টাকা দিয়ে তাই গুণ করে দিলাম, গুণ করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। তো চলো আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, তো চলো এবার কি করব, এবার নেক্সট অঙ্ক কি, একটি বাড়িতে 40 ওয়াটের 4টি বাল্ব, 3টি 80 ওয়াটের পাখা প্রতিদিন 7 ঘন্টা করে চলে, ঠিক আছে, তোমাদের বাড়ির মতনই, ঠিক আছে। কটা, 4টি 40 ওয়াটের বাল্ব চলে আর 3টি 80 ওয়াটের পাখা চলে প্রতিদিন 7 ঘন্টা করে। 30 দিনে বাড়িটিতে কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি খরচ হবে, মানে কত জুল বৈদ্যুতিক শক্তি খরচ হবে। তো চলো এবার প্রথমে কি করব, মোট ক্ষমতা কত, মোট ক্ষমতা কত হচ্ছে, মোট ক্ষমতাটাকে মোট ঘন্টার সাথে গুণ করে দিলেই হয়ে যাবে। মোট ক্ষমতা ইজ ইকুয়াল টু 4 × 40 প্লাস 3 × 80, তাহলে কত, 4 এটা হচ্ছে গিয়ে 160 প্লাস এটা হচ্ছে গিয়ে 240 ইজ ইকুয়াল টু 400 ওয়াট, ঠিক। সুতরাং মোট ঘন্টা কত হচ্ছে, মোট ঘন্টা কত, 30 × 70 মানে 210 ঘন্টা, 210 ঘন্টা, তাই তো। এবার তাহলে মোট সময় লিখি, এটা মোট সময় 210 ঘন্টা ইন্টু কত করব, 3600, যেহেতু আমাদেরকে এটা কিসে আনতে হবে, সেকেন্ডে আনতে হবে, তাহলে এটা এরকমই রেখে দিই, 210 × 3600 সেকেন্ড, ঠিক আছে। সুতরাং মোট ব্যয়িত শক্তি, মোট বৈদ্যুতিক শক্তি খরচ হবে, মোট বৈদ্যুতিক শক্তি খরচ হবে কত খরচ হবে, এইটা গুণ 400, এটা গুণ 400, তাহলে দেখো 21 × 4 কত হয়, 84, 84 × 36। এবার এই শূন্যগুলো সব একটা আগে লিখছি, এই শূন্যগুলো কটা শূন্য আছে, 1 2 3 4 5 ইন্টু 10⁵। এবার 84 × 36 করে নিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, এখানে গুণ করছে রাফে, 84 × 36, 4 6 24 4 হাতে আমার 2 48, এখানে এত গুণ 3 3 4 12 2 হাতে আমার 1, এখানে হচ্ছে কি 3 8 24, 24 আর 1 25, 4 2 10 3, তাহলে কত হচ্ছে, ইজ ইকুয়াল টু 3024 ইন্টু 10⁵, ইন্টু 10⁵ হচ্ছে। এবার এখানে যদি আমাদের পয়েন্ট আনতে হয় তাহলে কী করবো, 3 × 024 ইন্টু 10⁸ ইন্টু 10⁸ জুল, এটাই অ্যান্সার, বুঝতে পারছো। এখানে যদি পয়েন্ট আনতে হয় তাহলে আরও দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, 10⁻³ দিয়ে, কারণ পয়েন্ট কিরমভাবে আনা জানো তো, ওপর নিচে 10⁻³ দিয়ে গুণ করলে, দেখো ওপরে 10⁻³ দিয়ে গুণ করলাম, নিচেও 10⁻³ দিয়ে গুণ করলাম, তাহলে দেখো তাহলে কি হচ্ছে, 3.024 ইন্টু 10⁸, এটাই অ্যান্সার, এত জুল, ঠিক আছে, এটাই অ্যান্সার। এবার কি অঙ্কগুলো কি বোঝা যাচ্ছে, বুঝতে কি পড়েছো? আজকে এই লেকচারটা অনেক বড় হয়ে গেল, 2-3 দিন ধরে লেকচারগুলো অনেক বড় হচ্ছে, ঠিক আছে।
কথা হচ্ছে কি মানে বড়, আমি ইন্টেনশনালি বড় করছি না, বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে মানে চ্যাপ্টার তো শেষ করতে হবে, প্লাস আমাদের টপিক দেখো আজকের একটা টপিক শেষ করতে পারলাম না, নিচে রয়েছে যে ভাস্কর বাতি, ওগুলোর ডিফারেন্সটা আমি লিখতে পারলাম না। এবার আমি যদি এরকম বোঝাই তাহলে একটু সময় লাগবে, আমি চেষ্টা করছি অন্যদিন কম কথা বলবো এবার, ঠিক আছে? তাহলে মানে বেশি কথা বলি বলে বেশি টাইম লাগে, ঠিক? আর কি বলছি, আর দেখো তোমরা এখন যদি ভাবো যে এত বড় বড় লেকচার কে দেখবে, কে করবে, যার করার, ঠিক আছে, সে ঠিক করে নেবে। তোমরা এখন ভাবছো যে আমাদের অনেক পড়াও থাকে, দাদা তোমার কাছে থোড়ি একা আর পড়ি, সৃজনদাও পড়ায়, এই পড়ায় সেই পড়ায়। কথা হচ্ছে গিয়ে তোমাদেরকে সময় বের করতে হবে, তোমাদেরকে সময় বের করতে হবে যদি ভালো মার্কস আনতে চাও, তাহলে খাটতে তোমাদেরকে হবেই। মানে এরকম না হয় যেন মাধ্যমিক পরীক্ষা শেষে যখন রেজাল্ট বেরোবে তখন যে তুমি ভাবো যে ইস আর একটু পড়ে নিলে হয়ে যেত ভালো মার্কস। কারণ মাধ্যমিক পরীক্ষা ওটা পরীক্ষা দিয়ে বেরোনোর পরেই ওটা সবার মনে হয়, ওটা পরীক্ষা দিয়ে বেরোনোর পরেই সবার মনে হয় যে ইস আর একটু পড়ে নিলে ভালো হতো, আর একটু পড়ে নিলে আর একটু ভালো মার্কস হয়ে যেত। কারণ সোজাই ছিল কোশ্চেন পেপার যখন তোমরা দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে সৌম্য তো ঠিকই পড়াচ্ছিল, আমি যদি আর একটু খেলে নিতাম তাহলে হয়ে যেত ভালো। এই রিগ্রেটটা যেন না থাকে, ঠিক আছে? তো সেইভাবেই পড়াশোনা করো, ঠিক? এবার কথা হচ্ছে কি আর কি কথা, আর আমি বেসিক ম্যাথসের লেকচারটা যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। বেশি বড় হবে না, 45 মিনিট 1 ঘন্টার হবে। সেটার মধ্যে আমাদের ফিজিক্সে যতটুকু অঙ্ক লাগে ক্লাস 10-এর ততটুকু আমি করাবো, ঠিক আছে? তো এই নোটে পড়াশোনা করতে থাকো ভালো করে, সব কিছু মানে ঠিকঠাক জীবন চালাও। তো চলো, টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।